এই যে ধরেন লুটপাটগুলো হয় কারা করে? আমলারাই এটা সিস্টেমটা করে দেয়। ওরাও কিছু কমিশন খায়, রাজনীতিবিদদেরকে কিছু দেয়, মিডিয়া আছে এটার বিভিন্ন সেক্টরের ভিতরে দালাল যারা এই ফড়িয়াগুলো করে ওদেরকে দেয়, ব্যবসায়ী একটা গোষ্ঠী আছে তাদেরকে দেয়, ভাগ বটারা করে পাবলিকের পয়সাগুলো এরা মাইরে খায়। ওইখানে ওই হোটেলটা কিভাবে হলো, ওইটার আদৌ অনুমতি আছে কিনা, ওইটা প্রপার কি বলে যে কমপ্লায়েন্স মেনটেন করে ওই হোটেলটা হয়েছে কিনা, এবং এটা কারা অনুমোদন দিয়ে এলো, অবশ্যই এটা পশ্চিমবঙ্গ সরকারের দায়। এটা তো সিম্পলি এখন এটা পশ্চিমবঙ্গ সরকারকে এইভাবে বলতে পারতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় যে কমিশন আছে আমাদের, ওইখানে যে হাই কমিশন আছে, হাই কমিশনকে এটা বলতে পারতে হবে যে এখানে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা তোমরা করবা। এবং বাংলাদেশি রোগীরা, যেহেতু আমরা রাতারাতি এটা করতে পারছি না, বাংলাদেশি রোগীরা আসবে, এই বাংলাদেশি রোগীদের জন্য দায়িত্ব হচ্ছে আমাদের। আর ইভেন সরকারের ওইখানকার হাইকমিশন, আমি এটা আছে কিনা আমি জানি না, ওইখানকার হাইকমিশন আমাদের যে রোগীরা যান সেই রোগীদেরকে দেখভাল করা কিংবা রোগীদের সাথে একটা আলাদা যোগাযোগ করার জন্য একটা সেল কমিশনার আছে, আলাদা সেল আছে কিনা, মানে এই রোগীদের জন্য আলাদা কোনো একটা সেল ওই ডেপুটি হাই কমিশনে আলাদা কোনো সেল আছে কিনা, না থাকলে এটা দ্রুত ওপেন করা দরকার। কারণ ওইখানে যেহেতু আমাদের লোকেরা অনেক ধরনের সমস্যায় পড়তে পারে, এই সমস্যাগুলো তারা কার কাছে যাবে তখন নিশ্চয়ই বাংলাদেশ সরকারের যারা ওইখানে আছেন তাদের তো এটা দায়িত্ব। তো ওটা করতে পারতে হবে আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এখন বাউল ভাই এই মুহূর্তেও তো সরাসরি কিছু সহযোগিতা তাদের প্রয়োজন। না, ওইখানে আমাদের অলরেডি আমরা দেখেছি যে আমাদের হাই কমিশনের লোকজন অলরেডি মানে গতকালকে থেকেই তারা অ্যাক্টিভ আছেন, তারা তাদের মোবাইল নম্বর দিয়ে ফেসবুকে কিংবা মিডিয়াতে প্রচার করেছেন যে কোনো অসুবিধা হলে যাতে এখানে যোগাযোগ করা হয়, এবং তারা ওখানে তৎপর আছেন। এটা ঠিক আছে, এটা সাধুবাদ জানানোর মতো। এই মুহূর্তে তারা এটা করছেন। এখন হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই লোকগুলোকে দেশে ফেরত আনা, তাদের মানে স্বজনদের কাছে স্বজনদের কাছে তাদের ইয়েগুলো হস্তান্তর করা, এটা হচ্ছে কি এই মুহূর্তে জরুরি। তারপরে তো এরপরে আমাদেরকে এইটার জন্য আলাদা করে একটা উদ্যোগ নিতে হবে যে এইভাবে তো কতদিন চলবে। প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা যেখানে আছে এটা আমরা বুঝি যে আপনি একটা ন্যাশনাল কথা, আমি আজকে যদি মানে বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা করে সরকারের উপরে দায় চাপাই দিয়ে এটা হবে না, এটা রাতারাতি এটা ঠিক করতে পারবে না। এটা একটা সার্টেন টাইম পর্যন্ত আমাদের এইভাবে চলবে। তো যেখানে চলবে, এই যে ধরেন প্রতি বছর এখানে ৬,০০০ কোটি টাকা শুধু ইন্ডিয়া থেকে আমাদের মানুষেরা খরচ করে আসে চিকিৎসার জন্য, তাহলে এই অনেক মানুষ নিশ্চয়ই যায়, তাহলে এই মানুষগুলোকে দেখভাল করার জন্য আমাদের আলাদা ব্যবস্থাপনা ওইখানে লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ৬,০০০ কোটি আমি ওইখানে খরচ করব না, সেটার জন্য বাংলাদেশ আসলে কি ব্যবস্থা নেবে সেইখানে আমরা প্ল্যান জানতে চাই। ১৫০ টাকার ভাতের গল্প দিয়ে, লাঞ্চের গল্প দিয়ে আমাদের এই প্ল্যান ভুলাই দিলে কিন্তু হবে না। কারণ প্ল্যান কিন্তু আমাদেরকে বলেছে যে বিমান থেকে নেমেই বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান। তাহলে এই ১৫০ টাকার ভাতের উদাহরণ প্রতিদিন দিয়ে আমাদের এই প্ল্যান ভুলাইলে হবে না। এখানে ২০ কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থার জন্য কি প্ল্যান নিয়েছেন এটা আমরা জানতে চাই, এটা আমাদেরকে বলতে পারতে হবে। আমাদের মানুষরা এইভাবে মানবেতর জীবনযাপন করবে, আর যেই মানুষদের ট্যাক্সের পয়সা এই রাষ্ট্র চলে, যেই মানুষদের ট্যাক্সের পয়সা এই ১৫০ টাকার লাঞ্চের বিল আসে, তাই এই মানুষদেরকে আপনি কি স্বাস্থ্যসেবা দিবেন, সেটার জন্য কি উদ্যোগ নিচ্ছেন এইটা আমাদেরকে জানাতে হবে। এবং এইখানে এতটুকু বলতে পারতে হবে যে এইখানকার কোনো মানুষ যেন টাকা না থাকার কারণে সে বলতে না পারে যে আমার চিকিৎসা হচ্ছে না, এবং আমার কাছে ধরেন টাকা নাই, আমি একটা সরকারি হসপিটালে যাব, আমি ওই মানের সেবা পেতে চাই যেই সেবাটা এভারকেয়ার কিংবা ইউনাইটেড হসপিটালে পাওয়া যায়। এটা দেওয়া সম্ভব। কেন? ইউনাইটেড হসপিটাল এবং এভারকেয়ার হসপিটালের বাজেট কিংবা ক্ষমতা বাংলাদেশ রাষ্ট্র থেকে বড় না। বাংলাদেশ রাষ্ট্র এটা করতে পারে, সেটা করার জন্য যথেষ্ট পরিমাণ বাজেট বাংলাদেশ রাষ্ট্রকে আমরা গত দশকের বেশি ধরে আমরা দিচ্ছি। আগে কি হয়েছে? লুটপাট হয়েছে, চুরি হয়েছে। এখন এই লুটপাট আপনারা কিভাবে বন্ধ করবেন, বন্ধ করে কিভাবে আপনার ধরেন এইখানে স্বাস্থ্য মানুষকে নিশ্চিত করবেন, সেটার জন্য কাঠামোগত পলিসিগত কি পরিবর্তন করবেন, এটা প্রথমত আমরা জানতে চাই। দ্বিতীয়ত উদ্যোগ এবং অ্যাকশানে দেখতে চাই। আপনি খেয়াল করে দেখেন, আপনি এটা যে করবেন, স্বাস্থ্য সচিবকে আপনি সার্চ করে দেখেন, এই লোকের সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই, অ্যাডমিন ক্যাডার থেকে এসছে। এটা হচ্ছে বাংলাদেশের ধরেন অন্যতম আর একটা বড় সংকটের জায়গা। বাংলাদেশে যাহা কিছু আপনি সংকট দেখেন, রাষ্ট্রের যাহা কিছু সংকট দেখেন, এটা পুরো সংকটে যদি আপনি ১০০ করেন, এটা পার্সেন্টেজ করলে কোনোভাবে ৫০-এর নিচে তো নয়ই। আমার ধারণা ৬০-৭০ ভাগ দায়ী হচ্ছে এই আমলাতন্ত্র, একদম মাথাবাড়ির একটা আমলাতন্ত্র। বাংলাদেশের আমলারা পৃথিবীর সমস্ত কিছু জানে,
সে ধরেন ভূমি জানে, সে আইন জানে, সে স্বরাষ্ট্র জানে, সে ম্যাজিস্ট্রেসি করে, বিচার করে কিন্তু। সে বিচার করে, সে স্বাস্থ্য সামলায়, সে শিক্ষা সামলায়, সে কৃষি সামলায়। কৃষিতে অবশ্য বোধহয় আলাদা ক্যাডার আছে। যাই হোক, বাংলাদেশের আমলারা সমস্ত বড় বড় কাজ তারা সামলাইতে পারে, এবং সামলাইতে পারে তারা কি করে, তাদের মধ্য কারণেই এখানে একটা নিশ্চল আমলাতন্ত্র তৈরি হয়েছে। যে আমলাতন্ত্র ধরেন দুনিয়া উলট পালট হয়ে যায়, কিন্তু ওর গায়ে ফুলের আঁচড় লাগে না। আপনি খেয়াল করে দেখেন, এই আমলাতন্ত্র এখানে শুরু হয়েছিল হচ্ছে ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশদের হাত ধরে শুরু হওয়ার পরে এই ব্রিটিশদের মধ্যে ধরেন একবার বিরাট বড় পরিবর্তন হয়েছে। 1857 সালের প্রথম যে স্বাধীনতা যুদ্ধ, এটাকে অনেকে বিদ্রোহ বলে, এটা তো আমাদের যুদ্ধ। আমরা তো ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধ গেল, এরপরে ব্রিটিশ সাম্রাজ্য নিজে এখানে কলোনি স্থাপন করলো অফিসিয়ালি 1858 সালে। সে এরপরে 90 বছর চালাইছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে পাকিস্তান আসছে, 24 বছর চালাইছে। আমরা মুক্তিযুদ্ধ করছি, বাংলাদেশ স্বাধীন করছি। স্বাধীন করার পরে আবারও দেখবেন যে স্বাধীনতার সময় যেই ডিসি, মুক্তিযুদ্ধের সময় যেই ডিসি পাকিস্তান সরকারের পক্ষ হয়ে কোনো এক জায়গায় নিয়োগ ছিল, মুক্তিযুদ্ধের পরে এসে সে আবার ডিসি হয়েছে। এই ঘটনা শুধু এটা ব্যক্তির ব্যাপার না, কাঠামোটা সেম। এখন আপনি গিয়ে দেখলেন যে কোনো জেলায় যদি যান, দেখবেন যে ডিসির বিরাট বড় বাংলো, এত বড় বাংলোতে থাইকা সে যে কি করে এটাই আমি ঠিক বুঝে পাই না। ওর কাজটা কি আমি জানি না, কিন্তু এটা এখনো আছে। কেন আছে, কি করতেছে, এটা কেউ প্রশ্ন করে না। বাংলাদেশের ইন্টেলেকচুয়ালরা এটা নিয়ে প্রশ্ন করে না, বাংলাদেশের ধরেন সংবাদ মাধ্যম এটা নিয়ে প্রশ্ন করে না, বাংলাদেশের পলিটিশিয়ানদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের ধরেন কি বলে যে এদের যেহেতু নাই, বাংলাদেশের তরুণ প্রজন্ম জানে না যে এটা কি করতে হবে। নাইলে ধরেন আমরা 24 সালে একটা বিপ্লব করলাম, যতগুলো পরিবর্তন ঘটেছে এইখানে এই ভূখণ্ডে এই আমলাতন্ত্র গঠন হওয়ার পরে, প্রত্যেকটা পরিবর্তনে এই আমলাতন্ত্রের কেউ না কেউ কোনো না কোনো ফর্মে যুক্ত ছিল। আপনি খেয়াল করে মনে করে দেখেন তো, 24 সালের বিপ্লবে একজন আমলা দাঁড়ায় বলছিল কিনা যে আমরা তোমাদের সাথে আছি? বরঞ্চ সচিবালয়ে হাসিনাকে রক্ষা করার জন্য মিছিল হয়েছে। 3 তারিখে 2 তারিখে মিছিল হয়েছে। আবার 8 তারিখে যখন ধরেন বঙ্গভবনে সরকার গঠন হচ্ছে, ফাইলটা বগলের দাবা করে ওরা যায় বসে আছে নতুন মন্ত্রীর সাথে, নতুন মন্ত্রীকে রিপোর্ট করার জন্য, স্যার আই এম অ্যাট ইউর সার্ভিস। এই যে ধরেন চূড়ান্ত ধরেন মানে কি বলে যে চূড়ান্ত দেশদ্রোহী মানুষের প্রতি যাদের মিনিমাম কোনো কমিটমেন্ট নাই, এইরকম একটা আমলাতন্ত্র এইখানে প্রত্যেকটা ব্যবস্থাকে সংস্কার করার জন্য এবং করার জন্য এইটার দায়ী। এরা হচ্ছে এটাকে ধরে নিয়ে, এই যে ধরেন লুটপাটগুলো হয় কারা করে? আমলারাই এটা সিস্টেমটা করে দেয়। ওরাও কিছু কমিশন খায়, রাজনীতিবিদদেরকে কিছু দেয়, মিডিয়া আছে এটার বিভিন্ন সেক্টরের ভিতরে দালাল যারা এই ফড়িয়াগুলো করে ওদেরকে দেয়, ব্যবসায়ী একটা গোষ্ঠী আছে তাদেরকে দেয়, ভাগ বটারা করে পাবলিকের পয়সাগুলো এরা মাইরে খায়। যখন আপনার প্রয়োজন হয়, একটা মানুষ যখন একটা সিরিয়াস অসুখে পড়ে, তখন তাকে বাঁচানোর জন্য তার পরিবার যেভাবে হয়ে ওঠে, উদ্বিগ্ন হয়ে ওঠে, এবং তারা সর্বোচ্চ তাদের সামর্থ্য অনুযায়ী করতে চায়, তো সেইখানে প্রয়োজন আসলে কোনো ঔচিত্য মানে না। এখন আমাদের জন্য এইটা করা, এটা অ্যারেঞ্জমেন্ট ধরেন 6,000 কোটি টাকা বছরে যায় শুধু চিকিৎসা ব্যয়, ওইখানে আরও যাতায়াত এটা সেটা থাকা খাওয়া মিলে ধরেন আমি ধরে নিলাম 10,000 কোটি টাকা বছরে যায়। এই 10,000 কোটি টাকা যে বছরে যায়, কি কি রোগের জন্য যাচ্ছে, কোন ধরনের মানুষরা যাচ্ছে, কোন কোন হসপিটালে যাচ্ছে, সেখানে তারা কি কি সেবা পাচ্ছে, কি কি মানের ডাক্তার ওইখানে তাদেরকে চিকিৎসা দেয়, কি কি টেকনোলজি ওইখানে ব্যবহার করে, এরকম ধরেন 10টা হেড যদি আপনি মানে লেখেন, না 10টা প্রধান হেড যদি লেখেন, একটা গবেষক দল আমাদের যে কোনো ঢাকা মেডিকেল কিংবা বঙ্গবন্ধু মেডিকেলের যে কোনো একটা গবেষক দলকে যদি 1 মাস থেকে 2 মাস সময় দেন, তারা একটা আপনাকে এত চমৎকার রিপোর্ট করে দিবে যে আপনি জানবেন, তখন আমার ধারণা ওইটা করতে কয়েক লাখ টাকা মাত্র লাগবে। ওটা করতে কয়েক লাখ মাত্র টাকা লাগবে। ওই রিপোর্টটা নিয়ে একজন ব্যক্তি যদি শুধু আন্তরিক হন, যার কাছে ওইটুকু মানে নির্বাহী ক্ষমতা আছে, ধরেন মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, এটা মন্ত্রী প্রধানমন্ত্রীর এখানে যাওয়ার ইস্যু নাই, মন্ত্রী যদি এটা আগ্রহী হন, এইবার উনি ওই রিপোর্টটা দেখে বুঝে যাবে যে ওনাকে আসলে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, যে আমার কি পরিমাণ রোগী যায়, কোন এলাকা থেকে যায়, বা এটা বের করা তো খুব কঠিন কিছু না। সমস্যাটা কি হয় জানেন? সমস্যাটা হচ্ছে যে আমাদের এইখানে ধরেন আমরা যখন বিরোধী দলে থাকি, তখন হচ্ছে যে অনেক বড় বড় কথা বলি, সরকারকে ধরেন দায় দিই। সরকারে যাওয়ার পর আমরা ধরেন ক্ষমতার চেয়ারে এসি থাকে, তো উপরে লাল বাতি ঘুরতে থাকে, সব ভুলে যাই বেমালুম। হ্যাঁ, ধরেন তখন কি হয়, তখন ধান্দা খুঁজে যে কোন প্রজেক্টটা নিলে আমার আসলে লাভ হবে, ওই প্রজেক্টটা করতে হবে।
আবার যখন একটা ক্রাইসিস হয়, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংকট, যে কোনো ক্রাইসিসে মানুষ আসলে সহানুভূতিশীল হয়, কিন্তু বাংলাদেশ এমন একটা জালিম রাষ্ট্র বানাইছে বাংলাদেশে, যে এই রাষ্ট্রের মধ্যে যারা থাকে যখন ক্রাইসিস হয়, ক্রাইসিসে আলু পোড়াটাও ঠিক মতো খুঁজে বের করে। যেমন আজকে একটা ছোট্ট উদাহরণ দিই, ক্রাইসিস আলু 150 টাকার উদাহরণটা বারবার আসে। 150 টাকা আমাদের সামনে আনা হয়, তো সামনে 150 টাকা দেখায়া পেছন থেকে কি কি করা হয় এইটা এইদিকে আমাদের নজর রাখতে হয়। আমরা যেহেতু বিরোধী দলের কাজ হইতেছে এগুলো খুঁজে বের করা। এলএনজি, এক কার্গো এলএনজি বিনা দরপত্রে আজকে অর্ডার দেওয়া হয়েছে, প্রায় $24 করে এক ইউনিট। প্রায় $24। আচ্ছা, যেটার এখন বাজার বলা হয়েছিল 18 থেকে 19 ডলার। বলা হয়েছিল $21 দিবে, কিন্তু এবং এটাও বলা হয়েছিল যে ওটা নাকি কম দামে আমরা পাচ্ছি। স্পট সেল কখনোই কম দামে হয় না, আপনি বিডিংয়ে না দিলে কখনোই সেল আপনি কম দামে কিনতে পারবেন না। এবং $24 প্রায় কেনা হচ্ছে, যেটা রেট হচ্ছে ধরেন $18.5 আন্তর্জাতিক বাজারে, তার মানে হচ্ছে 4 হচ্ছে আর 1.5 ধরে নিলাম $5 করে পার ইউনিট। এক কার্গোতে কত ইউনিট এটা আমি জানি না, আমি ওই এক লিটারকে বুঝিয়েছি। যাই হোক, মানে এক কার্গোতে কত লিটার হয়, তাহলে এই একটা কার্গো থেকে কত $5 চলে গেল, এই টাকা কার, কত টন কার পকেটে যাচ্ছে? 14 এটার জন্য এইটার কমিশন মন্ত্রী কতটুকু পাচ্ছেন, সচিব কতটুকু পাচ্ছেন, এখানে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা নাই, প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রী কতটুকু পাচ্ছেন, যারা এটা এই মিডিয়াটা করেছে, এই মিডিয়ার মধ্যে নিশ্চয়ই সরকারি দলের কোনো একজন ধরেন লোক আছে যে এই মিডিয়াটা করতেছে, তার পকেটে কতটুকু যাচ্ছে, যারা এটা সাপ্লাই দিচ্ছে তার পকেটে কতটুকু যাচ্ছে, খেয়াল করে। আচ্ছা, টাকাটা দিচ্ছে কে? টাকাটা দিচ্ছে কিন্তু ওই যে লোক ওইখানে গিয়ে মারা গেল, যে 8টা মানুষ ওইখানে মারা গেল, তার ট্যাক্সের টাকাও এটার মধ্যে আছে। এইটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টটা। এখন এই জবাবদিহিতা আপনি কিভাবে নিশ্চিত করবেন? যখনই একটা সংকট হবে, এই সংকটের মধ্যে আপনি একটা আলু পোড়া দিবেন, আলু পোড়া দিয়ে ওই আলুটা আপনি খাবেন।